আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে সুস্বাগতম দীপ্ত টিভি হেলথ শো নেসলে সেরেগ্রো প্রেজেন্টস সোনামণির স্বাস্থ্য এই প্রোগ্রামটিতে। সোনামণি স্বাস্থ্য এই প্রোগ্রামটিতে আমরা 5 বছরের বেশি যারা সোনামণি আছে আমাদের, যেসব শিশুরা এখন স্কুলে যাচ্ছে মাত্র এবং জানার ইচ্ছাটা অনেক বেশি, এইসব শিশুদের এখনকার যে নিউট্রিশনাল যে রিকোয়ারমেন্টগুলো এবং কীভাবে প্রবলেম ফেস করছেন প্যারেন্টসরা, কী সেটার সলিউশন হতে পারে এটা নিয়ে কথা বলার জন্য প্রতি শনিবার 12টা 10-এ ফেরত আসি। আমাদের এই প্রোগ্রামটি সরাসরি দীপ্ত টিভি থেকে সম্প্রচারিত হয় দুপুর 12টা 10-এ। আমাদের আজকের যে বিষয়টা 24th এপিসোডে আমরা কথা বলতে চাচ্ছি যে সোনামণিদের এই সময়ের যে বৃদ্ধিটা, সো যদি চিন্তা করি সঠিক বৃদ্ধির পেছনে শুধুমাত্র অতিরিক্ত খাবারই নিশ্চিত করলে হবে না, প্রয়োজন পরিমিত পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবারও। সো মাইক্রোনিউট্রিয়েন্টের আসলে যে ইম্পর্টেন্স, এটা কিন্তু এই বয়সের সোনামণিদের খুবই অন্যরকম একটা ইম্পর্টেন্স থাকে। বেসিক্যালি এদের যে সাইকোমোটর ডেভেলপমেন্ট, মেন্টাল গ্রোথ, একইভাবে যে ফিজিক্যাল গ্রোথ, সব কিছুর সাথে কিন্তু ভেরি রিলেটেড। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে জয়েন করেছেন সহকারী অধ্যাপক ডাক্তার আইনুল ইসলাম খান স্যার, শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন ডাক্তার কর্নেল মালেক মেডিকেল কলেজ মানিকগঞ্জে। স্যার কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি স্যার। আমাদের সাথে আরও আছেন শওকত আরা সাইদা লোপা, ডায়েটিশিয়ান অ্যান্ড ইনচার্জ হিসেবে পার্সোনাল হেলথ ধানমন্ডিতে কর্মরত আছেন। কেমন আছেন লোপা আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি লোপা। এবং সবশেষে আমাদের সাথে জয়েন করেছেন সহযোগী অধ্যাপক ডাক্তার ফারুক হোসেন, মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন এনাম মেডিকেল কলেজ হসপিটালে। স্যার আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এবং দর্শক আপনারা যারা সামনে আছেন, আমরা কথা বলছি আজকে 5 বছরের বেশি যারা সোনামণি আছে, এদের এই যে পরিপূর্ণভাবে বৃদ্ধির জন্য অতিরিক্ত খাবারই মেইন বিষয় না, আপনাকে খেয়াল করতে হবে তাকে আপনি প্রয়োজনীয় এবং পরিমিত পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ যে খাবার সেটা ইনশিওর করতে পারছেন কিনা। চলুন আমরা আমাদের মূল ডিসকাশনে ঢুকে যাই। আইনুল স্যার, প্রথমেই আপনার কাছে যে কোয়েশ্চেনটা আমাদের, যে এই বয়সের শিশুদের সোনামণিদের একটা কমন যে বিষয়টা এখন দেখা যাচ্ছে ম্যালনিউট্রিশন, এই ম্যালনিউট্রিশনটা কিন্তু আন্ডার নিউট্রিশন না স্যার। সবাই ম্যালনিউট্রিশন মানেই কিন্তু মনে করছে যে এটা আন্ডার নিউট্রিশন অথবা হচ্ছে কম ওজন, কিন্তু এখনকার ম্যালনিউট্রিশন কিন্তু খুবই যেটা দেখা যাচ্ছে এই বয়সের শিশুদের, সেটা হচ্ছে ওভার নিউট্রিশন বা ওবেসিটিতে ভুগছে শিশুরা। এই যে কারণগুলো যদি পেছনে আমরা দেখতে চাই, প্যারেন্টসরা কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করেন এবং আপনার এক্সপিরিয়েন্স আপনি নিশ্চয়ই ফেস করেছেন যে আমার ছেলে মোটা হয়ে যাচ্ছে, কি কারণ, আপনাকেই জিজ্ঞাসা করছেন। সো আপনি আসলে স্যার আপনার মতামত যদি এই বিষয়ে বলেন। ধন্যবাদ। আসলে ম্যালনিউট্রিশনের দুইটা পার্ট আছে, একটা হলো আন্ডার নিউট্রিশন আর একটা হচ্ছে ওভার নিউট্রিশন। ওভার নিউট্রিশনটা আসলে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে খুব একটা এক্সপেক্টেড না, তারপরেও আমরা এখন অনেক পাচ্ছি। সেই কারণটা হচ্ছে আপনার লাইফস্টাইল তো আছেই, প্লাস ফুড হ্যাবিটের মধ্যে এখন আপনি দেখেন ঢাকা শহরে আপনি যদি 100 গজ আপনি হাঁটেন, দেখবেন ফাস্টফুডের দোকান ডাইনে অথবা আছে। আপনি এখন দেখবেন যে আগে উইকেন্ডগুলোতে সবাই বেড়াতো পার্কে বা দূরে কোথায় বা যে কোনো জুতে যেত বা এরকম, কিন্তু এখন দেখবেন খাওয়ার দোকানগুলোতে যে কোনো ভালো একটা রেস্টুরেন্টে আপনি ঢুকতে পারবেন না, দাঁড়ায় থাকতে পারবেন, ঢুকতে হবে। মানুষের ফুড হ্যাবিটটা যেমন চেঞ্জ হয়ে গেছে, এবং জাঙ্ক ফুড, আপনি এইসব ফাস্টফুডের দোকানে যাবেন, আপনি যে কোনো বার্গার বলেন, মেয়োনেজ দিবে, যত ধরনের ক্যালোরি রিচ একটা খাওয়া খাচ্ছে। এবং এটা এমন হয়েছে যে হ্যাবিচুয়েট টু এভরি টাইম। আগে সপ্তাহে মাসে 2 দিন 1 দিন খেতে, এখন দেখা যাচ্ছে বাচ্চারা গ্যাদারিং ওই একটা ফাস্টফুডের দোকানে 3-4 জন বসে খাচ্ছে, এই জিনিসটা আসছে। তারপরে আপনার হেলদি লাইফস্টাইল, আমরা আগে স্কুলে গিয়েছি, আগেকার জেনারেশন দেখা যাচ্ছে হেঁটে যেত স্কুলে, ধরেন 1 মাইল দূরে হলেও স্কুলে হেঁটেই যাচ্ছে। এখন এটা মোরাললেস হয়ে গেছে গাড়িতে, অথবা দেখা যাচ্ছে আপনার হোন্ডা দিয়ে যাচ্ছে বা কেউ রিক্সায় যাচ্ছে, হাঁটা নেই। তারপরে আপনি দেখেন আগে স্কুলগুলোতে প্রত্যেকটা জায়গাতে বড় মাঠ থাকতো, এখন মাঠ আছে, খেলা নাই। কি জন্য? ওখানে তাদের রুটিনলি একটা স্কুল বিল্ডিং, ওই মাঠের মধ্যে কোনো একটা ক্লাসের কোনো একটা সপ্তাহের 1 দিন 1-2 ঘন্টা খেলা, মানে বাচ্চাদের ওইদিকে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি টোটালি বন্ধ হয়ে গেছে। আর লাস্ট অফ অল যেটা আছে, আমাদের লাস্টে করোনার সময়টা গেল, এই সময়টা আমরা তাদেরকে অ্যালাউ করিনি আউটডোরে। তখন কি হয়েছে, সঙ্গে একে তো তারা টিভিতে বসছে, আর সঙ্গে যত ধরনের অ্যাপস, মানে আপনার ভিডিও ট্যাব, মোবাইল অ্যাপস, এগুলাতে তাদের বসে থেকে থেকে তারা ক্লাসও যেমন করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা বিভিন্ন ধরনের গেমস এগুলাতে অভ্যস্ত হয়ে গেছে, যার জন্য ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বলতে যেটা টোটালি পেয়ে গেছে।
খাওয়া দাওয়ার ফুড হ্যাবিটটা হেলদি ফুড ওইটা চলে গেছে, তারা এখন ফাস্ট ফুডের প্রতি আসক্তি হয়ে গেছে। ফ্রুটসের কথা বলবেন, টোটালি না। যে কোনো বাচ্চার মা আমার কাছে আসলে বলবেন শাকসবজি ফলমূল খেতেই স্যার চায় এগুলা না। খাচ্ছে না। কি খাচ্ছে? অনলি চিকেন, আপনার ড্রিঙ্কস, বার্গার, এই ধরনের খাওয়াগুলো। এই যে আপনার আনহেলদি ফুড হ্যাবিট প্লাস ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি যে জিনিসগুলো আমাদের জমা হয়েছে, এই দুটো কারণেই আমি বলবো যে এখনকার মাদের বা আমাদের সামাজিক যে একটা প্রবলেম তৈরি হচ্ছে, ওবেস বা ওভারওয়েটের দিকে চলে যাচ্ছে। পাশাপাশি খুব ফিউয়ার পার্সেন্টেজ যেগুলা প্যাথোলজিক্যাল কারণ থাকতে পারে, সেটা হয়তো বা হাজারে একটা দুইটা হাইপোথাইরয়েড জন্য হতে পারে, যে কোনো ট্রমার জন্য হতে পারে, ব্রেইন টিউমারের জন্য হতে পারে। কিন্তু আমি যেটা বলবো যে আপনি মেইন যেটা হচ্ছে ওবেসিটি বা ওবেস, সেটা মেইনলি দায়ী হচ্ছে আমাদের ফুড হ্যাবিটটা এবং পাশাপাশি আমাদের ইনঅ্যাক্টিভিটি লাইফস্টাইল। ভেরি ইম্পর্টেন্ট স্যার। Very important. এবং এইটার সাথে রিলেট করে লোপা আপনার কাছে এটা কোয়েশ্চেন থাকবে যে এই যে ওবেসিটি হয়ে গেল, লাইফস্টাইল কিন্তু একরকম চলছেই, হ্যাঁ। এবং লাইফস্টাইলের চেঞ্জেসটা খুব সহসা না প্যারেন্টস নিজে অ্যাকসেপ্ট করছেন, মাইন্ডসেট নাই, একইভাবে ওনারা কিন্তু কাউন্সিলিংও করছেন না প্রপারলি বাচ্চাদেরকে। সো এই যে আমাদের সোনামণিরা ওবেস্ট হয়ে গেল, 5+ বাচ্চারা স্কুলে যাচ্ছে, গোলগাল নড়তে চড়তে পারছে না, খেলতে বললেও খেলতে যেতে চাচ্ছে না। সো এই সময় যে হেলথ হ্যাজার্ডগুলো তৈরি হয় অথবা নিউট্রিশনাল যে অ্যাবজর্পশনের যে রেটে যে ডিফারেন্সগুলো আসে, এটা নিয়ে যদি একটু বলতেন। অনেক সময় কিন্তু আমাদের কাছে মারা যখন বলেন যে আমার বাচ্চা কিছু খাচ্ছে না, কিন্তু তাকে দেখতে যেয়ে বাচ্চাকে আমি দেখছি বাচ্চা ওভারওয়েট, কিন্তু সে খাচ্ছে না বলে। আসলে আমরা যদি গত 4 দশকের হিসেব ধরি, প্রায় 10 গুণের মতো কিন্তু ওবেসিটির পরিমাণটা বেড়েছে। তারপর আরও একটি লক্ষণীয় বিষয় আমি যেটা উল্লেখ করব, অন্যরা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমরা আগের যখন সিনেমা বা ভিডিও ফুটেজ বা এই ধরনের জিনিসগুলো দেখতাম, কি কিছু খুব বেশি দিন আগের না, সেখানেও কিন্তু সব শুকনো মানে লিন থিন মানুষ থাকতো, খুব মোটা মানুষ খুব হঠাৎ করে চোখে পড়তো। কিন্তু এখন দেখা যায় আমরা যেখানেই যাই, কোনো গ্যাদারিং হোক, কোনো প্রোগ্রাম হোক, কোনো মিডিয়া প্রোগ্রাম হোক, সেখানে কিন্তু আমরা ওবেস মানুষকেই বেশি দেখি। সেটা কিন্তু শুরু হয় চাইল্ড ওবেসিটি থেকেই অনেক Exactly. সময়। কারণ মায়ের চাইল্ড ওবেসিটিটা আসলে আরও আগে থেকে শুরু হয়, মাতৃগর্ভে থাকা অবস্থাতেই কিন্তু। Right. কারণ আমরা দেখা যায় যখনই ফ্যামিলি থেকে বলা হয় একটা মা প্রেগনেন্ট হয়, তখন বলে 2 জনের খাবার খেতে হবে, কিন্তু কখনো বলে না কোন কোন জিনিসগুলো 2 জনের খাবার খেতে হবে। তো যখন 2 জনের খাবার খেতে হয়, মারা কার্বোহাইড্রেট টাইপ বা এই ধরনের জিনিসগুলো বেশি খান, বা তখন তাদের রুচিটা যখন অন্যরকম হয়ে যায়, তারা একটু জাঙ্ক ফুডের দিকেও আকৃষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে বাচ্চা কিন্তু জন্মগতভাবেই ওবেস হিসেবে জন্ম নিচ্ছে। সেই ওবেসিটি যখন তাকে বাচ্চা নিউবর্ন থাকে বা 1-2 বছরের থাকে, তখন যখন আমরা কমাতে বলি, তখন বলে আমার বাচ্চা তো এমনিতেই এই ছিল, আমি ওকে কিভাবে ওজন কমাবো, এটা দিয়ে তারা শুরু করেন। তো তাদের এই কনসেপ্টটা কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ এই যে বাচ্চা জন্মগতভাবে ওবেস হিসেবে হয়, সেটা দেখা যায় পরবর্তী সময়ে তাদেরকে কিন্তু নন কমিউনিকেবল ডিজিজগুলো কিন্তু অ্যাটাক করে বেশি। দেখা যায় তাদের ব্লাড গ্লুকোজ লেভেল কিন্তু বেড়ে যায়, যেটা টাইপ 2 ডায়াবেটিস হিসেবে খুব অল্প বয়সেই বাচ্চারা হতে পারে, যেটা আমরা কিছুদিন আগে পর্যন্ত দেখেছি যে বেশ অ্যাডাল্ট অবস্থায় ডায়াবেটিস অ্যাটাক হতে পারে, কিন্তু এই চাইল্ড ওবেসিটির জন্য কিন্তু সেটা হতে পারে। তারপর দেখা যাচ্ছে করোনারি ডিজিজগুলোও কিন্তু হতে পারে। তারপর ফ্যাটি লিভার হচ্ছে। তারপর দেখা যায় এটা যদিও স্যার অনেকগুলো কারণ বললেন, জিনগত কারণেও হতে পারে, হরমোনজনিত কারণ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস করে শুরু থেকে আমরা বেশিরভাগ বাচ্চা বা ফ্যামিলিতে দেখি যে একটা রুটিন চেক আপ আমরা সবসময় করতে বলি, সেটা 6 মাস না হোক 1 বছরে যেন করে। আমরা কারোর স্বাস্থ্যগত সমস্যা না হলে কিন্তু চেক আপ করতে যাই না। তো স্বাস্থ্যগত সমস্যা না হলেও বাচ্চাকে যদি আমরা রুটিন চেক আপ করাই, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমরা আগে থেকে জেনে নিতে পারছি এবং সেই সম্পর্কে সচেতনও হতে পারবো। এবং কোন দিকে মায়ের আরও একটা দিক বিবেচনা করতে হবে, মানে কোন দিক মানে বাচ্চার আসলেই সমস্যা হচ্ছে কিনা সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা জানি যে বাচ্চা যেহেতু মোটা সোটা আছে বা গোলুমল্লু থাকে, তাদের কোনো স্বাস্থ্য সমস্যা হবে না, কিন্তু তাদেরকেও খেয়াল রাখতে হবে, কারণ তারা কিন্তু অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছে। তারপর তাদের দেখা যায় অনেক সময় ব্রিদিং প্রবলেম বা অ্যাজমার সৃষ্টি হয়, ঘাম হচ্ছে এবং ঘেমে যাচ্ছে, এবং আর বিভিন্ন সময় যখন তারা কোনো ধরনের অ্যাক্টিভিটি করছে না, তারা কিন্তু খেলাধুলার অভাবেও কিন্তু
বাসায় বসে থেকে তাদের ওজনটাও বেড়ে যাচ্ছে, যারা জন্মগতভাবে ওবেস না থাকে। স্কুলে যখন যাচ্ছে, স্যার যেটা বললেন, আগে স্কুলে খেলার একটা সময় থাকতো, এখন বাচ্চারা স্কুলের সময়টা আর গত এই করোনাকালীন সময় বাচ্চারা আরও বাসায় থেকে ওবেসিটির পরিমাণটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। তাদের খাবারের দিকে একটু জোর দিতে হবে, যেমন যে খাবারগুলা তাদের সমস্যা হয় সেই খাবারগুলা তারা খাবে না। আর খাবারের হেলদি লাইফস্টাইল মেনটেন না করলে যে কোনো ধরনের ঝুঁকি বাড়বে। প্রথম থেকেই চাইল্ড ওবেসিটির শুরু থেকেই মা যখন নোটিস করবে তখন থেকেই কিন্তু তাকে খাবারের ব্যাপারে, তার লাইফস্টাইলের ব্যাপারে জোর দিয়ে বিভিন্ন ধরনের হেজার্ডগুলোর থেকে সরে আসার চেষ্টা করতে হবে, এক্স্যাক্টলি মুক্ত থাকার এই চেষ্টা। পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, লাইফস্টাইল। আমি আপনার কাছে আবার ফেরত আসবো, তার আগে আপনার কাছে আসি যে আসলে যদি এই সময়টা খেয়াল করি, মানসিক যে বিষয়টা, মানসিক বলতে হচ্ছে সাইকোলজিক্যালি নিজে বাবা মাকে আগে প্রিপেয়ার হওয়া যে আসলে আমার বাচ্চার জন্য বা আমার শিশুর জন্য কোনটা ভালো, এবং সেই কাউন্সেলিংটা কিন্তু প্রপার কাউন্সেলিং কিন্তু আমার মনে হয় শিশুকে করার আগে বাবা মা ওনাদের সেই জিনিসটা হচ্ছে নিজের প্রিপারেশন দরকার। সো আসলে যে হেলদি আমাদের যে বেড়ে ওঠা, যদি বলি যে প্রপার গ্রোথ আর মেন্টাল ডেভেলপমেন্টের জন্য কিন্তু একটা অনেক ভালো জায়গা হচ্ছে পরিবারে, যেটা ডাইনিং টেবিল। সো এই যে একসাথে সবাই বসে খাওয়া এবং খাওয়ার যে বেনিফিটগুলো, এই যে একসাথে খেলে যে শেয়ারিংটা হয়, বেশি খাওয়া হয় না, ওবেসিটির যে বিষয়টা থাকে এটা হয় না, একইভাবে আপনার মেন্টালি যে অ্যাটাচ হওয়া, স্যার আপনারা বলেন এটা খুবই ইম্পর্টেন্ট। সো এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু আমরা সময় পেয়েছি, বাট কতটুকু প্র্যাকটিস করেছি সেটা জানি না। এটা নিয়ে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে বলেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে আমাদের বাচ্চাদের খাওয়ার অভ্যাসটা কিন্তু ফ্যামিলিতেই ডেভেলপ করে, এবং সবচেয়ে ভালো যদি একসাথে খাওয়া যায়। এখন কথা হলো যে আমরা সোসাইটিতে যেটা দেখি, বিশেষ করে আরবান সোসাইটিতে বাবা মা দুজনেই খুব ব্যস্ত থাকে, অনেক সময় দুজনেই জব করে। তাতে দেখা যায় হয়তো ব্রেকফাস্টটা একসাথে করা হয় না, বা লাঞ্চের সময় কেউ বাসায় ফিরছে না, ডিনারে হয়তো মা ফিরছে, বাবা হয়তো দেরিতে ফিরছে, ছেলে মেয়ে কেউ হয়তো মোবাইল টিভি এগুলোতে ব্যস্ত আছে, কম্পিউটার নিয়ে ব্যস্ত আছে, হয়তো পরে খাচ্ছে। তো আপনি যেটা বলেছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের যেটা করা দরকার, এত ব্যস্ততার মধ্যেও যতই সমস্যা থাক না কেন, আমাদের ডেইলি একটা রুটিনের মধ্যে চলে আসতে হবে যে না, আমরা যতই কষ্ট করি, কষ্ট হোক, আমরা ব্রেকফাস্টটা একসাথেই করব। লাঞ্চে যদি একসাথে আমরা কোনোভাবে হতে নাও পারি, ডিনারটা অ্যাটলিস্ট একসাথে করব। এবং এক্ষেত্রে যেটা করা দরকার, বাবা মা যে বাড়িতে কি রান্না হবে, টেবিলে কি আসবে খাবার হিসেবে, সেটা শুধু তাদের অ্যাপেটাইট, তাদের টেস্ট এগুলোর দিকে চিন্তা করে ঠিক করলে হবে না। দেখতে হবে পরিবারের কোন সদস্য কোন বয়সের আছে, বৃদ্ধ থাকতে পারে, শিশু থাকতে পারে, একটা গ্রোয়িং চাইল্ড থাকতে পারে, একটা প্রেগন্যান্ট উম্যান থাকতে পারে। তো সবার নিউট্রিশনাল যে ডিমান্ড এবং যে নিড, সেগুলো আমাদের মাথায় রেখে কিন্তু হেলথি ফুড আমাদেরকে প্রকিউর করতে হবে, জোগাড় করে সেটা প্রিপেয়ার করতে হবে, যেন স্বাদও থাকে। বাচ্চারা স্বাদ না হলে খেতে চাইবে না। খাবার আমার স্বাদেরও হতে হবে, তেমনিভাবে নিউট্রিশাসও হতে হবে। এবং সেখানে আমাদের যে ডেইলি প্রপোর্শন, যেটা যে আমাদের ক্যালোরি কত দরকার, আমাদের ফাইবার কতটুকু দরকার, প্রোটিন কতটুকু দরকার, ফ্যাটও দরকার, একেবারে দরকার নাই তা না, মাইক্রোনিউট্রিয়েন্টস, ভিটামিনস এগুলো কতটুকু দরকার। এবং চিলড্রেনদের কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস বেশি লাগবে, এল্ডারলি যারা তাদের হয়তো কতগুলো অ্যান্টিঅক্সিডেন্ট বেশি লাগবে। তো আমাদের ডেইলি যে ফুড হ্যাবিটটা, সেখানে কিন্তু এগুলো ঘুরিয়ে ফিরিয়ে থাকতে হবে, যেন কোনোভাবেই কোনোটার ঘাটতি না হয়। একদিন হয়তো আমার ভিটামিন সি কম খাওয়া হলো বা ফ্রুটস কম খেলাম, কিন্তু পরের দিন হয়তো সেটা পুষিয়ে নিলাম। সুতরাং আমাদের ফ্রুটস, ভেজিটেবলস, অ্যান্টিঅক্সিডেন্টস এবং আদার মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলোতে আছে, সেগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার, এবং আমরা যাতে ফ্রেশলি সেটা সার্ভ করতে পারি। এবং আমরা যদি টেবিলে খাই, আমাদের মধ্যে পারস্পরিক যে কমিউনিকেশন, সেটা অনেক বাড়ে, শেয়ারিংটা বাড়ে, এবং এতে হয় কি, আমাদের অনেক সময় টেনশন তৈরি হয়, অ্যাংজাইটি তৈরি হয়। এখন প্যান্ডেমিকের সময় সবার মধ্যে এক ধরনের শঙ্কা, এক ধরনের দুশ্চিন্তা আছে, সোশ্যালাইজেশন কম হচ্ছে। সুতরাং ফ্যামিলি যে জায়গাটা, সেখানে যদি আমরা যথেষ্ট সোশ্যালাইজ না করি, আমাদের ওভারঅল সোশ্যালাইজেশন কমে যাবে। তাতে হবে কি, আমাদের চিলড্রেন যারা আছে তাদের কিন্তু সোশ্যাল স্কিলস কমে যাবে, এবং এই স্টেজগুলো যদি তারা শেয়ার করতে না পারে, তাদের তো নিজেদের বুদ্ধি অভিজ্ঞতা কম, ছোট তারা, এবং তাদের মধ্যে একটা বিল্ড আপ করবে। পরবর্তীতে তাদের দেখা যাবে যে অ্যাংজাইটি ডিসঅর্ডার ডেভেলপ করে যাচ্ছে, কেউ কেউ ডিপ্রেসড হয়ে যাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না, কথা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে, তাদের ঘুমের সমস্যা হচ্ছে। সবগুলো মিলেই কিন্তু ফ্যামিলিতে একটা ডিসহারমনি, কেওয়াস তৈরি হতে পারে। সেই জন্য আমাদের পারিবারিক পরিবেশ এবং সেখানে বিশেষ করে একসাথে পুষ্টিকর খাবার
নিয়মিত খাওয়া এবং সেখানে পরস্পরের মধ্যে যোগাযোগ, পরস্পরকে এনকারেজ করা। যেমন ছোট বাচ্চারা অনেক কিছু খেতে চায় না, শাকসবজি খেতে চায় না, অনেক সময় ফলমূল খেতে চায় না, কিন্তু বাবা মা যদি খায় তারা কিন্তু দেখেও শিখবে। Right. কারণ অবজারভেশনাল লার্নিং এর একটা ব্যাপার আছে, যেন আমার বাবা প্রচুর ফ্রুটস খায়, মা ভেজিটেবলস খায়, সুতরাং বাচ্চারা শখে কিন্তু খাবে, মা বলবে তুমিও খাও আমিও খাচ্ছি। এইটা তাদের মধ্যে একটা দীর্ঘমেয়াদী একটা অভ্যাস তৈরি করবে, ভালো অভ্যাস তৈরি খুবই করবে। ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট বলেন স্যার। দর্শক আপনারা যারা সামনে ছিলেন একটু খেয়াল করে দেখেন যে আসলে এই যে শিশুদের যে বেড়ে ওঠা, এটা কিন্তু শুধু একজনের দায়িত্ব না, আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের দায়িত্ব আছে। এবং তাদের পেছনে শুধুমাত্র আপনার যদি খাবার নিয়ে আমরা ফোর্স করি বা তাদের পছন্দটাকে প্রেফারেন্স না দিই, তাহলে কিন্তু আলটিমেট যেটা হবে যে বন্ডিং, মেন্টাল বন্ডিংটাও যেমন লুজ হয়ে যাবে, একইভাবে কিন্তু প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটাও এনশিওর করা যাবে না। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সোনামণি স্বাস্থ্য এই প্রোগ্রামটিতে যে আমাদের 5 বছরের বেশি বয়সী যে সোনামণিরা আছে তাদের পরিপূর্ণ বৃদ্ধির জন্য শুধুমাত্র অতিরিক্ত খাবারই যথেষ্ট নয়, প্রয়োজন পরিমিত মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার। আনুল স্যার, আপনার কাছে এরপরে যেটা কোয়েশ্চেন, যে এক্সপিরিয়েন্স থেকে আপনি কিন্তু দেখেছেন যে এই যে ম্যালনিউট্রিশনের দুইটা পার্ট, আন্ডার নিউট্রিশন এবং ওভার নিউট্রিশন, সো এই দুইটারই কিন্তু হচ্ছে এগুলোর কিছু ইম্প্যাক্ট হচ্ছে, কনসিকুয়েন্সেস আছে, যেটা মাইল্ড বা মডারেট, আবার হচ্ছে কোথাও সিভিয়ারও হতে পারে, যেটাকে আমরা ডিজিজ বলবো এইভাবে। তো এই আপনার এক্সপিরিয়েন্সে এই যে ম্যালনিউট্রিশনের দুইটা পার্ট যদি আমরা আলাদা করি, আন্ডার নিউট্রিশনের জন্য কি কি ডিজিজ দেখেছেন আপনি, অ্যাজ ওয়েল অ্যাজ ওভার নিউট্রিশনের জন্য কি কি ডিজিজের ডায়াগনোসিস হয়েছে? ধন্যবাদ। আন্ডার নিউট্রিশন তো আমাদের যেটা ছিল স্যাম বা ম্যালনিউট্রিশনে আমাদের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, যেটাতে আমরা প্রোটিন অনেকদিন না খেলে হয়, ক্যালোরি ডেফিসিয়েন্সিতে হয়, পিএম, আর কিছু আছে যেমন স্পেসিফিক কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে হয় রিকেটস, এদিকে আপনার হাইপোথাইরয়েড হতে পারে, থাইরক্সিনের অভাব হতে পারে। এখন যেটা হচ্ছে যে ছোট বাচ্চাদের পিএম হলে যেটা প্রথমে তাদের ইনফেকশন দিয়ে শুরু হবে, তাদের হাইপোথার্মিয়া হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে হাত পা, তাদের গ্রোথ ঠিকমতো হবে না, যে কোনো সময় তাদের ডায়রিয়া শুরু হয়ে যেতে পারে। এগুলা খুব কমন আন্ডার নিউট্রিশন বাচ্চাদের ক্ষেত্রে। আমরা স্কিনে কিছু চেঞ্জ আসবে, যে স্কিন উঠে যাবে। তবে আন্ডার নিউট্রিশনের যে ম্যালনিউট্রিশনের যে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনার প্রেজেন্টেশন, সেটাতে কমপ্লিকেশন আছে। এই বাচ্চাগুলো একটুতে ঠান্ডা লাগবে, কোনো খাওয়া ঠিকমতো হজম করে হবে না, তার ওয়েট কমে যাচ্ছে, এগুলো হবে। আর ওভার নিউট্রিশনে যেটা হচ্ছে বা ওবেসিটিতে, এর মধ্যে আমাদের সঙ্গে নিউট্রিশন আপা শেয়ার করেছেন, যেমন উনি বলেছেন যে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। তারপর কিছু আছে যেমন এক্সারসাইজ ইনটলারেন্স, সে একটুতে হাঁপিয়ে যাবে, তার স্লিপ অ্যাপনিয়া হবে, ঘুমের মধ্যে সে দম নিতে পারবে না, লাফ দিয়ে উঠে পড়বে। তারপর ডিসলিপিডেমিয়া হবে, অনেক ধরনের সমস্যার, যেমন ডিসইলেক্ট্রোলাইটেমিয়া থেকে শুরু করে তার রেনাল স্টোন, গল ব্লাডার স্টোন, এগুলাও হতে পারে। এবং সবচেয়ে অ্যালার্মিং যেটা হচ্ছে যে এই বাচ্চাগুলো কিন্তু একটা সময় টাইপ 2 ডায়াবেটিস হওয়া মানেটা বুঝতে হবে যে আমাদের এখন বারডেম হসপিটাল কিন্তু জাস্ট ডিলিং উইথ ওল্ডার পিপল, ওখানেও এখন কিন্তু একটা ব্রাঞ্চ হয়েছে যেখানে চাইল্ডহুড মানে ডায়াবেটিস ট্রিটমেন্ট হচ্ছে। এটা একটা সময় যে দেখা যাবে এটা কিন্তু তারা নিতে পারবে না, কারণ আমাদের কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল বলেন বা অন্য কোনো হসপিটালগুলোতে বলেন, এখনও চাইল্ডহুড ওবেসিটির যে কনসিকুয়েন্সগুলো ওগুলোকে নিয়ে হ্যান্ডেল করার মতো ম্যান পাওয়ার ডেভেলপ করছে না। এই জন্য আমার কথা হচ্ছে আগে থেকে আমাদেরকে এই বিষয়টা চিন্তা করতে হবে যে ওবেসিটিটাকে প্রথমেই ধরতে পারা এবং সেই সঙ্গে হেলদি লাইফস্টাইল যাওয়া। কমপ্লিকেশন হয়ে গেলে সেখান থেকে বের হয়ে আসাটা কঠিন। এই চাইল্ডহুড ওবেসিটি ডায়াবেটিস হচ্ছে মানে কি এই জিনিসটা কিন্তু চলতে থাকবে, তাকে তখন ইনসুলিন পর্যন্ত নিতে হতে পারে। তো যার জন্য আমার কথা হচ্ছে প্রিভেনশন ইজ দ্য বেস্ট মেথড। সেই ক্ষেত্রে আমাকে ওবেসিটির দিকে যাতে বাচ্চাটা না যায় সেই খেয়ালটা করতে হবে। আমাদের নর্মাল মানসিকতা যেটা বিভিন্নভাবে কথায় উঠে আসছে, যে আমরা কিন্তু সব কিছু জাজ করি পরিমাণ দিয়ে বা আমাদের হ্যাবিট, মানে ভাত খেতেই হবে, আমরা কখনো ক্যালোরি দিয়ে চিন্তা করি না। আপনি একটা বার্গার খেলে প্রায় 400 কিলো ক্যালোরি অ্যাবজর্ব করছেন, তারপরে আপনি ভাত খাওয়াচ্ছেন। তারপরে এই বাচ্চাটা কিন্তু নর্মালি আউটডোর গেমস খেলছে না, আপনি রেখে যাচ্ছেন, যেটা আমাদের মনোরোগ স্যার বললেন যে টিভি নির্ভর, বা বাচ্চার বাবা মা অফিসে আছেন, তারা হয়তো চাবে যে একটা ফাস্ট ফুড দিয়ে তার বিকেলের খাওয়াটা ট্যাকেল দেওয়ার জন্য, সেগুলো দিচ্ছে না, তাই হচ্ছে। এই যে বাচ্চাগুলো যে অভ্যস্ত হয়ে যাচ্ছে ওভার, মানে এই ফাস্ট ফুডের প্রতি, এগুলা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অনেক স্কুল আছে ইংলিশ মিডিয়াম, যেমন
আগা খান স্কুল, আমি দেখেছি ওইখানে একটা দিন দে অ্যালাউড টিফিন অনলি উইথ ভেজিটেবল, মানে ফ্রুটস, শুধুমাত্র ফ্রুট। মঙ্গলবার অথবা বুধবারে তারা যে টিফিনটা আনবে দ্যাট উইল বি ফ্রুটস অনলি। মানে তারপরে যে অভ্যাসগুলো করতে হবে, ওই যেটা বললে ইমিটেট, বাচ্চারা কিন্তু একটা নকল করে, অনুকরণ। সবচেয়ে পটেনশিয়াল ব্যক্তিত্বকে সে নকল করবে খাওয়ার টেবিলে, তার মানে লাইফ স্টাইলে। খাওয়ার টেবিলে সে যদি আপনি ফ্রুটস খায়, আমার বাচ্চাটা ধরে নিবে এইটাই বোধহয় একটা ভালো কিছু। আমাদের কালচারটাকে আমরা খাওয়া দাওয়া শেষ করি, টিভিটা ছাড়ি বা আমরা কার্টুন দিই, তারপরে শুরু করলাম খাওয়ানো। আমরা একত্রে বসে যে একটা প্র্যাকটিস, এটা হচ্ছে না। আমি সবসময় বলি যে আপনারা যখন আপনি কিছু খাবেন ওকে দেখিয়ে খান। কেন বাচ্চা খাবে না? আমরা কেউ কিন্তু খাওয়া শিখে পৃথিবীতে আসি না, কোনো খাওয়া শিখে কেউ পৃথিবীতে আসে না। বাচ্চারা দেখে দেখে শিখবে। আপনি একটা আম কেটেছেন, আমটা আপনি এক টুকরা খাবেন, দেন বাচ্চাকে অ্যালাউ করেন। ও যখন দেখবে যে আপনি ভালো করে খাচ্ছেন, সেও এটা টেস্ট নিয়ে খাবে। কিন্তু আমি না খেয়ে যদি বলি শুধু তুমি খাও, সে কিন্তু একটা খেয়ে হয়তো বা নাও খেতে পারে। সমস্ত বাচ্চাকে, এবং বাইরের Even কিছু দেশগুলোতে বাজে খাবার, study-তেও যেগুলো আছে। বাজে খাবারই বলছি, যেগুলো নিউট্রিশনাল না, সো সফট ড্রিঙ্কস আমি খাচ্ছি কিন্তু আমার শিশুকে বলছি তুমি খেও না, সো আসলে তো সে সেটা মানবে কি অতটুকু, সেটা একটা কোয়েশ্চেন। কিন্তু এটা কখনোই হবে না, Right, কখনোই হবে না। আমাদের অনেক বাচ্চার মা বাবার এসে বলে আমার বাচ্চা ঘুমায় না। তো বাচ্চাদের যে বিষয়টা আমি বলি যে দেখেন, এখন আপনি চাচ্ছেন যে আপনার বাচ্চা ঘুমাক, হেলদি এনভায়রনমেন্ট তৈরি করেন যেখানে আপনি ওকে ঘুম পাড়াবেন, নিজে ঘুমাবেন। আপনি ওকে ঘুম পাড়িয়ে সাথে সাথে আপনি যে কী করতেছেন, টিভিটা ছাড়ছেন অথবা আপনি মোবাইলে ফেসবুকিং করছেন, একটা সাউন্ড যাচ্ছে, ও কিন্তু ঘুমাতে পারতেছে না। ওর হিয়ারিংটা আমাদের চেয়ে অনেক প্রখর, সে ঘুমাচ্ছে না। এটা স্বাভাবিক। আপনাকে বাচ্চাকে ঠিক লাইন আনতে গেলে আপনাকে ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, আপনাকে একটু দৌড়াদৌড়ি ব্যবস্থা করতে হবে, আপনাকে একটু হাঁটার প্র্যাকটিস করতে হবে। আপনার বাচ্চা যদি দেখে যে না আমরা খালি গাড়ি নির্ভরতা আসছে, লিফটে উঠতেছি, সিঁড়ি ভাঙছে, ও কিন্তু এই আমার পিছনে আসবে। ও কিন্তু নর্মাল যে লাইফস্টাইল, যে দৌড়াদৌড়ি করা, হাঁটাহাঁটি, সো লাইফস্টাইল মডিফিকেশন আসলে অনেক বড় একটা পার্ট, রাইট? সো এখানে আবার যেটা লোপা আপনার কাছে আসতে চাই, যেটা আপনি প্রথম আপনার কিছু ডিসকাশনে বলেছিলেন যে মায়ের পেট থেকেই শুরু হয়ে যায় বেসিক্যালি তার হেলদি ইটিং হ্যাবিট, অথবা সে ওবেস্ট হবে কিনা সেই জিনিসটার অনেকগুলো ইন্ডিকেশন। সো আসলে তার মানে একজন মায়ের ভূমিকা অন্যরকম। একজন প্রেগনেন্ট ওমেন যে কিনা কালকে মা হবে, তাকে আজকে থেকেই সচেতনভাবে জানতে হবে যে আসলে আমার কি খেতে হবে যেটা আমার গর্ভের শিশুর জন্য এখন ভালো, এবং একইভাবে পরবর্তীতে শিশুর যে বেড়ে ওঠার যে ধাপগুলো, স্পেসিফিক্যালি এই 5+ বাচ্চাদের যখন তারা লেখাপড়ায় সময় দিচ্ছে, আইকিউ ডেভেলপ হচ্ছে, একইভাবে হচ্ছে প্রচুর অ্যাক্টিভিটিতে ওদের সংযুক্ত থাকার কথা। সো মায়ের নলেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এই জায়গাটা আপনারা নিউট্রিশনিস্টরা কীভাবে কাউন্সিলিং করেন যে মাকে আসলে কোন বিষয়গুলো স্পেসিফিক্যালি খেয়াল করা উচিত যখন এই বয়সে শিশু হ্যান্ডেল করতে হয়? আসলেই, কারণ মা যখন একটা জিনিস করবে বা মা বলবে, তখন কিন্তু বাচ্চারা একটু বেশি শুনবে। কারণ অন্য কেউ বললে সেটা গুরুত্ব নাও দিতে পারে। আর এইসব ক্ষেত্রে দেখা যায় মাকে একটু বাড়তি জ্ঞান নিতেই হবে। তার এটা জন্মগতভাবে সেই জ্ঞানটা থাকলে হবে না। সে কাউন্সেলিং হোক, কারো এক্সপার্ট কারো কাছে পরামর্শ নিয়ে হলেও কিন্তু তার সেই জ্ঞানটা নিতে হবে। কারণ তারপর খাবার ব্যাপারেও কোন খাবারে কি আছে, কি ধরনের, আমাদের 5 ধরনের খাবারগুলোর মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো আমরা যদিও আমাদের টার্ম অনুযায়ী ব্যবহার করি, কিন্তু তাদেরকেও কিন্তু শিখতে হবে যে কোন জিনিসটা খেলে কি হয়। কারণ সে কিন্তু শুধু মা না বা শুধু একজন মহিলা না, সে একজন ভবিষ্যৎ একটা প্রজন্মের একটা গাইডলাইন দিচ্ছে। সেক্ষেত্রে তাকে সেই জিনিসগুলো যখন সে জানবে, তখন কিন্তু বাচ্চাকেও বোঝাতে পারবে যে এই খাবারটা খেলে তোমার ভালো হবে, ওই খাবারটা খেলে তোমার খারাপ হবে। এবং আমি সেটা সবসময় আমাদের কাছে যখন মারা আসেন, বাচ্চাকে নিয়ে আসলেও, বাচ্চা বুঝতে শিখলেও, একটু বড় বাচ্চা আসলেও তার সাথে মাকে বা ফ্যামিলির কাউকে আনতে বলি, যেন দুইজনকে বোঝাতে পারি। সেক্ষেত্রে হয় কি যে বাচ্চা যতটুকুই বুঝলো, বাচ্চাও বুঝলো, মা যেহেতু প্রিপেয়ার করে দিবে, মাও বুঝতে সময়টা নিল। আর সেক্ষেত্রে হবে যে বাচ্চা যখন একটা কিছু খাবে, তখন মাকে সেটা বলতে হবে যে এই খাবারটা এই সময় খাবে, একটা সঠিক টাইমিং, সঠিক পরিমাণ এবং সঠিক মানে পরিমাণটা
সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা অনেক সময় অনেক বাচ্চাকে বলি আমার বাচ্চা খুব একটা কিছু খায় না কিন্তু মোটা হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে বাচ্চা সকালে নাস্তা করছে না, অনেক পরে যেয়ে নাস্তা করছে, দুপুরের খাবারটা সে পরে খাচ্ছে, এর ফাঁকে সে অন্য জাঙ্ক ফুড টাইপের চিপস, আইসক্রিম এই ধরনের খাবারগুলো খাচ্ছে, কিন্তু সেটার যে কতটুকু ক্যালোরি আমি কিন্তু আমার বাচ্চাকে ছোটবেলা থেকেই ক্যালোরি শেখাচ্ছি, এটা বেশি ক্যালোরি, এটা কম ক্যালোরি। আমাদের বাচ্চারাদেরও এখন কিন্তু সববার ক্ষেত্রেই এটা সময় এসছে যে কোন খাবারে কতটুকু ক্যালোরি বা কোনটা রিচ সেটা আসলে বোঝা, অ্যাট লিস্ট হচ্ছে এটা বেশি এটা কম, এটুকু শেখানো। তারপর স্যার যেটা বললেন যে ড্রিঙ্কস খাচ্ছে, আপনিও বললেন আমি খাবো তুমি খেও না, এই জিনিস করা যাবে না। আমাদের যদি ড্রিঙ্কস খেতে ইচ্ছে করে সেই ক্ষেত্রে আমরা ফ্রুট জুস বা ডাবের পানি এই ধরনের সাবস্টিটিউট একটা তার সামনে দিতে হবে, নিউট্রিশনাল বেনিফিট এবং এটার কি কি বেনিফিট আছে সেটাও বাচ্চাকে বোঝাতে হবে। তারপর ভাত, অনেকে দেখা যায় এখন একটু বড় বাচ্চারাও যারা আসে তারা ভাত খেতে চায় না, এবং বড় অ্যাডাল্ট পার্সনরাও ভাতটা খেতে চায় না, ভাতটারও প্রয়োজনীয়তা আছে, সেটা ছোটবেলা থেকে বাচ্চাকে বোঝাতে হবে। আর ভাতের পরিমাণটা এমন বেশি হওয়া উচিত না যে সব কিছু ছাড়িয়ে যাবে, যে এক প্লেট ভাত সেটা তার শেষ করতেই হবে। আমরা তখন ক্যালোরির দিকে, স্যার বললেন ক্যালোরির দিকে নজর দিতে হবে, তো ক্যালোরির দিকে নজর না দিলে আসলে হবে না। বাচ্চা, অনেক মায়েরাই মনে করে যে বাচ্চা অল্প খেয়েছে তার মানে পেট ভরেনি, তাকে ক্যালোরি রিচ খাবারগুলা, নিউট্রিশনাল রিচ খাবারগুলা দিয়ে তার ক্যালোরি ফুলফিল করলে তার কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে না। কারণ এই ছোট বয়সটা, এই 5+ সময়ে কিন্তু আয়রন, জিঙ্ক, প্রোটিন, সেলেনিয়াম এগুলোর কিন্তু খুব দরকার, কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু তখন হতে হবে। তো এই জিনিসগুলো কোন কোন খাবারে আছে এবং সেই খাবারগুলো যদি মডিফাই করে দেয়া হয়, যে আমি এইভাবে বাচ্চা খাচ্ছে না, সরাসরি শাক দিলে সে খাবে না, কিন্তু শাকের একটা পাকোড়া করে দিলে কিন্তু সে খাবে, বা একটু কালারফুল ভেজিটেবল দিয়ে যখন তাকে একটা কাটলেট করে দেয়া হবে বা সালাদ করে দেওয়া হবে, যে আমরাও খাচ্ছি তুমিও খাও, এটা খুব মজা। তারপর অনেক সময় টেস্টটাকে প্রেফারেন্স দেওয়া, যে ক্রিসপি পছন্দ করে, তো ক্রিসপি যদি পছন্দ করে সেখানে আমরা একটু ব্রাউন ব্রেড বা নর্মাল ব্রেড একটু ক্রিসপি করে টোস্ট করে তাকে যদি সালাদের উপর ছড়িয়ে দেওয়া হয়, একটু তার বাচ্চাদের তো তেল একটু হেলদি ফ্যাট খেতেই হবে, সেক্ষেত্রে একটু বাটারও অ্যাড করে দেওয়া যায়, তার জন্য কিন্তু খুব ভালো চিজ খেতে পারে। তো ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিটা, দুধ, অনেক বাচ্চারাই কিন্তু দুধ খেতে চায় না, তো ডিমও অনেক বাচ্চা খেতে চায় না, দুধ দিয়ে ডিম দিয়ে পুডিং যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু খাবে। অনেক বাচ্চা ফল খেতে চায় না, এটা অনেক মায়েরা গর্ব করে বলে আমার বাচ্চা ফল খায় না, সবজি খায়, শুধু চিকেন খায়। হ্যাঁ, শুধু চিকেন খায়। তো সে যেহেতু ফল খায় না, তাকে ফলের জুস করে দেওয়া যায় বা ফলের সালাদ করে দেওয়া যায়, বা পুডিংয়ের মাঝেও কিন্তু ফলের এক্সট্রা দিয়ে পুডিং করা যায়। একটু মাকে ভ্যারাইটি আনতেই হবে এবং সেটা স্বাস্থ্যসম্মত উপায়ে। ছোট বাচ্চাদের কিন্তু দেখা যায় শুরুতেই বাচ্চা খাবে না, একটু চিনি দিয়ে দেই, তো চিনিটা আসলে যতটুকু সম্ভব, যত পরে তার সাথে পরিচয় করানো যায় ততই কিন্তু আসলে ভালো। চিনির পরিবর্তে তাকে মিষ্টি ফল দিয়ে, অনেক সময় দেখা যায় সুজি বা কোনো কিছু রান্না করে দিলে সেটার মাঝে চিনি বেশি পরিমাণ দেয়া হয়, আবার অনেকে তালের মিশ্রি দেয়। তো তালের মিশ্রি আমাদের দেশে খুব কমই খাঁটি পাওয়া যায়, তো ওইটা আসলে যে দিতেই হবে, না দিলে কোনো ক্ষতি নেই, হেলদি হিসেবে আমি মধু খাঁটি মধু দেয়া যায়, মিষ্টি ফল অ্যাড করে দিতে পারে, এইভাবে কিন্তু তাদেরকে ডাইভার্সিফিকেশন এবং বাচ্চার টেস্ট প্রেফারেন্সকে খেয়াল করতে বলেন। আবার হেলদি লাইফস্টাইল, সে কখন ঘুমাচ্ছে সেটাও দেখতে হবে, তারপর একটু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য। এই পয়েন্টটা লাস্টে আসবো আপনার কাছে, লোপা, এটা আমি একদম আলাদা রেখেছি। সো ফারুক স্যার, আপনার কাছে এবার আসি, যে আমরা যদি একটু দেখি এই সময় যে প্যারেন্টসের কথা শুনলাম, মা স্পেসিফিক্যালি ওনার কিন্তু একটা অনেক বড় রোল আছে। একইভাবে এই বয়সের শিশুদের কাছে আরেকজন রোল মডেল থাকে যে কিনা স্কুলে আছেন, স্কুলের মিস, স্কুলের টিচার। মা বললে অনেক সময় শুনছে না, বাট মিস বলেছে এটা ঠিক, এটা এই রংটা তোমাকে ভালো লাগে, এটা কিন্তু সে মনে রাখে অনেক বেশি। সো স্কুলের টিচারদের কিন্তু আসলে একটা অনেক বড় এই ক্ষেত্রে রোল আছে, তার রাইট ফিডিং বিহেভিয়ার গড়া অথবা তার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য সাপোর্ট দেওয়া। তো এই ক্ষেত্রে স্যার আপনাদের মতামত কি থাকে বা আপনারা কিভাবে কাউন্সেলিং করেন? টিচারদের রোল আসলে আপনি যেটা বলেছেন খুবই ইম্পর্টেন্ট, এবং অনেক ক্ষেত্রে তারা কিন্তু বাবা মার চেয়ে বেশি সুবিধাজনক জায়গায় থাকে। যেমন হচ্ছে গিয়ে বাবা মা কিন্তু তার নিজের বাচ্চাটাকেই দেখে, বাচ্চাটাকে হয়তো তার মনে হচ্ছে যথেষ্ট হেলথি না, বা বাচ্চার অ্যাক্টিভিটিতে সে হয়তো ভাবছে ঠিকই আছে বোধহয়, কিন্তু টিচার একই সাথে অনেক বাচ্চা দেখছে এবং দেখছে যে কোনো বাচ্চা বেশ অ্যাক্টিভ, কোনো বাচ্চা একটু লেথার্জিক,
কোনো বাচ্চা ক্লাসে ভালো কনসেন্ট্রেট করে, কোনো বাচ্চা করে না, কোনো বাচ্চা মেজাজ খুব ভালো জলি মাইন্ডেড, কোনো বাচ্চা একটু ইরিটেবল। তো টিচাররা কিন্তু বেশ ভালো বুঝতে পারে ক্লাসের মধ্যে কম্পেয়ার করতে পারে এবং কোন বাচ্চাগুলোর একটু সমস্যা আছে, সেটা ফিজিক্যাল হোক অথবা মেন্টাল অথবা বিহেভিয়ারাল হোক। তো সেটা অবজার্ভ করলে তাদের যদি মনে হয় এখানে আসলে একটু সমস্যা আছে বা এখানে একটু অ্যাটেনশন দেওয়া দরকার, তারা কিন্তু বাবা মার সাথে কমিউনিকেট করে বলতে পারে আপনার বাচ্চাটাকে ইদানিং তো মনে হচ্ছে সে যথেষ্ট কনসেন্ট্রেট করছে না, বা ইদানিং মনে হচ্ছে একটু লেথার্জিক, বা ক্লাসে একটু ঘুম ঘুম ভাব চলে আসে, বা সহজেই অন্য বাচ্চাদের সাথে রাগারাগি মারামারিতে জড়িয়ে পড়ছে। তো এগুলোর যেমন সাইকোলজিক্যাল ফ্যাক্টরস আছে তেমনিভাবে নিউট্রিশনাল ফ্যাক্টরসও আছে। আপনারা এতক্ষণ শুনেছেন যে নিউট্রিশনাল ফ্যাক্টরস বিশেষ করে বাচ্চার ইমিউনিটি এবং তার যে টেম্পারামেন্ট, তার মন মেজাজ কেমন থাকবে এবং কগনিটিভ ফাংশনস যেটা তার মেমোরি, কনসেন্ট্রেশন, অ্যাটেনশন, এগুলোতে যথেষ্ট গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কারণ এগুলো আমাদের যে ব্রেনের যে কেমিক্যাল কম্পাউন্ডগুলো আছে যেগুলোকে আমরা নিউরোট্রান্সমিটার বলছি, সেগুলোর সিনথেসিস থেকে শুরু করে সেগুলোর ট্রান্সফরমেশন, সেগুলোর কনভার্সন, এগুলোতে রোল প্লে করে। সুতরাং আমাদের ব্রেন হেলথের জন্য নিউট্রিশাস ফুড দরকার, অ্যাক্টিভিটিস দরকার, ডেইলি রুটিন দরকার, অ্যাডেকোয়েট স্লিপ দরকার। সুতরাং সেগুলো যদি আমরা মেনটেন না করি বাচ্চার পারফরমেন্স কিন্তু খারাপ হয়ে যাবে। সুতরাং বাবা মা যদি বুঝতে নাও পারে, টিচারের চোখে কিন্তু অনেক সময় পড়বে। সুতরাং টিচাররা বাবা মাদেরকে প্যারেন্টস মিটিংয়ে এইসব বিষয় নিয়ে আলোচনাও করতে পারে এবং পার্টিকুলারলি কোনো প্যারেন্টসকে ডেকেও কথা বলতে পারে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের সমস্ত, বাংলাদেশ বলে না সারা পৃথিবীতেই স্কুলে যারা আছেন টিচাররা, যারা বাচ্চাদের জন্য রোল মডেল, বাবা মার পরেই তারা খুব ইম্পর্টেন্ট। তো তারা কি বলছেন, তারা কোনটাকে অ্যাপ্রিসিয়েট করছেন, সেগুলো তাদের উপরে অনেক প্রভাব ফেলে। সুতরাং টিচাররা এক্ষেত্রে খুবই পজিটিভ একটা রোল প্লে করতে পারে বাচ্চাদের মধ্যে লাইফস্টাইল মডিফাই করার ক্ষেত্রে এবং হেলথি ডায়েট এবং বিহেভিয়ারাল প্যাটার্ন যাতে তৈরি হয় সেটা তৈরি করার ক্ষেত্রে তারা খুব ভালো ভূমিকা রাখতে পারেন। স্যার, আপনার কাছে এরপরে লাস্ট যে কোয়েশ্চেনটা আমার, যে আসলে অনেক এক্সপিরিয়েন্স আপনার আছে, প্র্যাকটিক্যালি আপনি যতটা এই যেহেতু অ্যাজ এ পেডিট্রিশিয়ান আপনি হ্যান্ডেল করেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং মারা আপনাদেরকে অন্য চোখেই দেখে আসলে। সো এক্ষেত্রে অ্যাপ্রোচেস, মাদের যে অ্যাপ্রোচটা যে না খাওয়াতেই হবে জোর করে, আপনি যেটা বললেন ভাত, অথবা হচ্ছে কোনো সময়টাকে ফ্যাক্টর না, 2 ঘন্টা ধরে খাবারটা খাইয়েই যাচ্ছেন, বা না খেয়ে তুমি টেবিল থেকে উঠতে পারবা না, কিন্তু খাবারটা ইন্টারেস্টিং করা এটা নিয়ে কিন্তু খেয়াল করছেন না। তো এই যে অ্যাপ্রোচেস চেঞ্জেসের ক্ষেত্রে আপনারা বা কিভাবে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা সাজেশন দেন প্যারেন্টসদেরকে? আসলে বিষয়টা জটিল, কেন আমাদের সামনে যতগুলো রোগী আসে কোনো বাচ্চার মায়ে যাবৎকালে সে বলবে না যে তার বাচ্চা খাচ্ছে। তাদের প্রথম কোশ্চেন তারা খাচ্ছেন। তখন আমাদের একটা নর্মাল যে আমাদের ক্যালকুলেশন থাকে যে 5 বছর একটা বাচ্চা অ্যাভারেজ একটা ওয়েট আমরা হিসাব করি 5 দুগুণে 10 আর 8 18, ধরুন 18-20 কেজি। দেখা যাচ্ছে বাচ্চা ওজন 26 কেজি, সে তাতেও স্যাটিসফাইড না, মোর দেন অ্যাভারেজ, এইভাবে তো বলাও যায় না, বললে একটু মন খারাপ হয়। তখন আমরা বলি যে দেখেন আপনার বাচ্চার যে গ্রোথটা হয়েছে অসুবিধা নেই, এটা ও বয়স হবে, লম্বা হবে, অ্যাডজাস্ট হয়ে যাবে, বাট খেয়াল রাখবেন ওর আউটডোর গেমসগুলো একটু বাড়ান। এখন তো লিমিটেড একটা, আমরা এমন একটা সোসাইটিতে এখানে এগুলো নাই। ঠিক আছে, আমরা কি করতে পারি, আমরা একটু সাইকেলের কথা বলতে পারি, একটা সাইকেল দিবেন, সাইক্লিং করবেন, আমরা স্কিপিং করতে পারি, আমরা হয়তো বলি একটু সুইমিং, যদি সপ্তাহে 1-2 দিনে কোনো স্পেস থাকে একসঙ্গে শিখলেও প্লাস সুইমিংয়ের একটা ব্যবস্থা থাকলো। আর হেলদি ফুড হ্যাবিট, বাচ্চা যখন যেটা খেতে, আপনি ওকে খিদা লাগলে খাওয়ান। কেন আমরা যেটা আপা বলেছেন যে হঠাৎ করে প্রিন্সিপাল যে টাইমটা আমার খাওয়ার ঠিক তার আগ মুহূর্তে আমরা তাকে একটা চকলেট দিয়ে দিলাম বা আমরা একটা চিপস খাওয়াই দিলাম, ন্যাচারালি সে কিন্তু খাওয়াটা নিয়ে ঝামেলা করবে, খেতে চাবে না। আমরা ওই টাইমগুলোতে ঠিক মতো যদি বসাই এবং তার খাওয়াটা ইনশিওর করি টেবিলে বসে, তাহলে আমার মনে হবে, এবং আমার খাওয়াটা রেডি করতে হবে। ভালো করে চিন্তা করেন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু ওরা ফাস্ট ফুড অবশ্যই দেয়, জাঙ্ক ফুড, ওবেসিটি আমাদের দেশেও কিন্তু হয়ে যাচ্ছে। বাট আমাদের দেশে আরেকটা লো ইকোনমিক কান্ট্রিগুলোতে যেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট ইনটেক অনেক বেশি। যে বাচ্চাগুলো ওয়েট গেইন করেছে আমরা জিজ্ঞেস করি ওর খাওয়ার ফুড হ্যাবিট, আমরা দেখি ওরা 3 বেলা দে আর টেকিং রাইস এবং তাদের অ্যামাউন্ট হচ্ছে বিগার অ্যামাউন্ট, কোনো লিমিটেশন নাই। তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, ফুড খাওয়ার যে প্রিপারেশনটা হবে ব্যালেন্স ডায়েট করেন, আপনি কার্বোহাইড্রেট লো থাকবে, লো ফ্যাট দেন, আপনি প্রোটিন বাড়ান, সবজি বাড়ান, ফ্রুটস বাড়ান। আমাদের কার্বোহাইড্রেট অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যাটটাকে একটু কমায় আনতে হবে, ওইদিকে আপনার সব কিছু প্রোটিন, ফ্রুটস এগুলো রেডি করেন। আর সঙ্গে যে কথাগুলো আমরা বলতে চাচ্ছি
যে আপনি 2 ঘন্টা ধরে খাওয়াবেন না, টিভির কোনো চ্যানেল অথবা কার্টুন দেখে খাওয়াবেন না, ওগুলা দেখলে হয় কি তখন ওদের যে Attention সেন্টারটা অন্যদিকে চলে যায়। যেটাতে ওর খিদা মেনটেন হচ্ছে বা খাওয়া লাগবে হয়ে গেছে, এই সেন্টারটা মোরালস অফ থাকে। সে তখন ওই টিভি দেখে অথবা কার্টুন দেখে আর এইদিকে মা দিচ্ছে, এই দুটার মধ্যে কোনো তখন তার পেট ভরেছে কি ভরে নাই এটা সে বুঝে না, তখন দেখা যাচ্ছে সে ওভার ইটিংটা হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোতে আমাদের খুব কেয়ারফুল হতে হবে, সময় নিয়ে বসবো, খাওয়ার টাইমটা ঠিক থাকতে হবে এবং একত্রে বসবো এবং পরিমিত খাওয়াটা খাবো। তাহলে আমার মনে হয় যদি আমরা খাওয়ার বিষয়টাতে একটু মানে লিমিট করতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের আউটডোর গেমসটা ঠিক করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা উই ক্যান কাম আউট ফ্রম দিস সিচুয়েশন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। লোপা, আপনার সাথে যেটা আগেও কথা ছিল লাইফস্টাইল মডিফিকেশন, যে ঘুমের যে বিষয়টা, ফারুক স্যারও বলেছেন যে অ্যাডিকুয়েট ঘুম দরকার, প্রপার হেলথের জন্য কিন্তু ঘুমও একটা ফ্যাক্টর। কিন্তু দেরি করে ঘুমাচ্ছি, সেই ক্ষেত্রে আর্লি উঠতে চাচ্ছি না, জোর করে উঠাচ্ছি। এখন তো আবার ক্লাসটা অনলাইন অফলাইন, একদিন স্কুলে যাচ্ছি উইকলি, বাকি 4 দিন আবার বাসা থেকে ক্লাস করছি। সো এই জায়গাটায় যে মডিফিকেশনের যে বিষয়টা বা একটা ডিসিপ্লিন, যেটা আগে আমরা খুব ফোকাস ছিলাম আমাদের স্কুল লাইফে, অ্যাটলিস্ট হচ্ছে ডিসিপ্লিন কথাটা সারা সময় শুনেছি। সো সেখান থেকেই বোধহয় এখনকার এই সোনামণিরা সরে যাচ্ছে। সো এই জায়গাটা আসলে কি করণীয়? এই জায়গাতেও কিন্তু আমি ফোকাস করব মায়ের দিকে এবং সাথে ফ্যামিলি মেম্বার। শুধু মা আসলে পুরো বাচ্চার আর দায়িত্ব আসলে পুরোপুরিভাবে নিতে পারে না, বড় ভাই বোনদেরকেও নিতে হয়, যাদেরকে ফলো করে ওরা। এল্ডারলি যারা থাকেন তারা যদি একটা ভালো রুটিনে থাকে, বাচ্চা কিন্তু সেটা দেখেই শিখবে। এবং আমাদের এখনকার বাচ্চাদেরকে স্যারও যেটা বললেন, গ্যাজেট দিয়ে কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি, তারা অনলাইনে ক্লাসও করছে, তারপর আবার খেলার সময় খেলছেও, খাওয়ার সময় যখন টিভি বা গ্যাজেট দিয়ে দেখছে, তারা কিন্তু কি খাচ্ছে সেটা দেখে খাচ্ছে না, এবং তারা টেস্টও বুঝতে পারছে না, মানে ভাতের কি টেস্ট, মাংসের কি টেস্ট, মুরগির কি টেস্ট, কারণ মা খাইয়ে দিচ্ছে। মাকে ছোট থেকে একটু শিখতে দিতে হবে যে তারা নিজে খাবে, তাহলে নিজে দেখে খাবে, তাহলে খাবার দিকে তার মনোযোগটা আসবে। সে যখন চিবিয়ে দেখে খাবে, তার কিন্তু পরিপূর্ণ একটা ক্ষুধাটা কমবে এবং সে কী খাচ্ছে সেটা বুঝে খাবে। এভাবে কিন্তু তারপর পানির পরিমাণটা তাকে ঠিক করে দিতে হবে, কারণ এখনকার অনেক বাচ্চারাই কিন্তু পানি খাচ্ছে না, অন্য ড্রিঙ্কস খেয়ে সেটা ফিল আপ করে নিচ্ছে বা কম খাচ্ছে। পানিরটা খেয়াল করতে হবে। ঘুমেরটা যেহেতু আমাদের রুটিনটা একটু ওলট পালট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটা রুটিনই আসলে মেনটেন করা উচিত, যে আমরা স্কুল ডেজে কি রুটিন ফলো করছি সেটাই। অনলাইনে ক্লাস একটু দেরিতে হোক, আমরা সেদিন আগে উঠি, আগে উঠে যখন সে আগে উঠবে সে কিন্তু রাতে আগে ঘুমাবে, যখন আগে উঠবে। দুপুরবেলা সে যদি কোনো অ্যাক্টিভিটি করতে না চায় বা ঘুমাতে না চায়, তাকে কিছু ইনডোর অ্যাক্টিভিটি দিয়েও কিন্তু তাকে এঙ্গেজ রাখা যায়, যে গ্যাজেট দিয়ে অ্যাক্টিভ রাখতে হবে। আরও একটু বড় ভাই বোন প্রত্যেকে একটু আলাদা করে যদি দায়িত্ব দিয়ে দেওয়া যায়, আজকে বড় ভাই করবে, বিকেলবেলা বড় বোন করবে, বা ছোট সমবয়সী অনেক কাজিনরা থাকে, তাদের সাথেও কিন্তু সময়টা কাটাতে পারে গ্যাজেট ছাড়া। তারপর যখন তাদের গোসলের একটা টাইম করে দিতে হবে, খাবার একটা টাইম অবশ্যই মেনটেন করতে হবে, কারণ খাবার টাইমটা যখন মেনটেন করবে না, তার কিন্তু মানে নিউট্রিশনাল রিকোয়ারমেন্টগুলোও ফুলফিল হবে না, কারণ যখন তার খিদা থাকবে না তখন খাবে না যে খাবারটা তার খাওয়ার দরকার, জাঙ্ক ফুড দিয়ে সে পেটটা ভরে রাখবে। তো সেই ক্ষেত্রে যখন খাবারটা একটা নিয়মে আসবে, প্রপার ফুডটা খাবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা বলি, বাচ্চাদের কখনো ডায়েটিং করানো উচিত না। অনেক মারা যখন কিছু মা সচেতন আসেন, তারা যে মা বাচ্চাকে কিভাবে ডায়েটিং করাবো, ডায়েটিং না করে তাদেরকে বলি অ্যাক্টিভিটি বাড়িয়ে দিই। ডায়েটিং মানে ওনারা মনে করেন কম খাওয়া, কিন্তু ডায়েট মানে কিন্তু কম খাওয়া না। হ্যাঁ, একটা প্রপার ব্যালেন্স ডায়েট, একটা রুটিন করে যদি বাচ্চাকে দেয়া হয়, এবং অ্যাক্টিভিটিগুলো সে একটু স্যার যেটা বললো, সাইকেল চালানো বা স্কিপিং মেয়েরা করতে পারে, একটু সিঁড়ি দিয়ে যদি তাকে উঠানামা করা যায়, একতলা সিঁড়ি উঠানামা করলো, লিফটে আমার বাসায় 5 তলা, আমি 4 তলায় নেমে 1 তলা উঠলাম, 1 তলা নামলাম, এভাবে কিন্তু বাচ্চার একটু অ্যাক্টিভিটি বাড়ানো যায়। তারপর তাকে একটু যদি এক্সারসাইজের সাথে মা বা ভাই বোনদের সাথে ইনক্লুড করা যায়, সেটাও কিন্তু তারা বেনিফিট। টেবিলটা সাজানো, ডাইনিং টেবিলে সবাই খেতে বসার আগে তোমরা নিজের কাজগুলো একটু নিজে করা, বই টই কি রাখবে সে জায়গায় নিয়ে রাখবে, তারপর তার কাপড়টা কি সুন্দর করে যদি ভাঁজ করা তাকে শেখানো হয়, সে কিন্তু আদার অ্যাক্টিভিটিতে ইনভলভ হচ্ছে, তার সময়টাও কেটে যাচ্ছে। তারপর সে যখন মা বা ফ্যামিলির কেউ যখন এক্সারসাইজ করবে, তাকেও যখন এক্সারসাইজে ইনভলভ করা হবে, যে তুমি দেখো যতটুকুই পারো, এভাবেও কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটি বাড়ছে, লেথার্জিক টেন্ডেন্সিটা বাচ্চাদের কমে যাবে, এবং সে অ্যাক্টিভ হয়ে যখন বড় হবে তখন তার ওবেসিটি এমনিতেও কি অনেকটা কমে যাবে।
থ্যাংক ইউ ভেরি মাচ লোপা। ফারুক স্যার, আপনার কাছে লাস্ট যেটা আসি যে এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে এই পর্যন্ত যদি দেখি, একটা ছোট্ট ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে আমাদের অনেক বেশি চারিপাশে নেগেটিভ কথা চলছে বেশি। মিডিয়াতে যখন যাচ্ছি কতজন মারা গিয়েছে, শতকরা পার্সেন্টেজ কত আজকে, তাছাড়া কি হচ্ছে না, এই যে নেগেটিভিটির মধ্যে ইভেন আমরা বাবা মারা যখন বাসায় ডিসকাস করি অনেক নেগেটিভ কথা কিন্তু আমাদের চাইল্ডের সামনে কিন্তু করে ফেলছি, বাট সবচেয়ে ইম্প্যাক্ট ফেলে কিন্তু ডিরেক্টলি আর ইনডিরেক্টলি আমার এই সোনামণিদের। সো এই যে নেগেটিভ কথাটাকে কি করে পজিটিভলি বলা যায়, অথবা শিশুদের মধ্যে পজিটিভিটি কিভাবে তৈরি করা যায়, এটা নিয়ে আপনারা কেমন কাউন্সেলিং করেন? আসলে যেটা করতে হয়, মানে প্যান্ডেমিকের সময় আমরা অনেক খবর শুনছি যে পৃথিবীতে কত লক্ষ কত কোটি লোক আক্রান্ত হয়েছে, কোথায় কত হাজার লোক মারা গেছে, এগুলো শুনলে মন খারাপ হয়, দুশ্চিন্তা হয়। এবং আমরা এটাও শুনি যে আমার দাদা, আমার চাচা এবং অমকের বাবা মারা গেছে, অমকে হসপিটালে আছে, অবস্থা খুব খারাপ। তো এগুলোতে সবার মধ্যে একটু টেনশন হয়, মন খারাপ হয়, একটা মানসিক চাপ তৈরি হয়। তো এগুলো একদম গোপন করার দরকার নাই। আমরা যেটা বলি যে ইনফরমেশন তাদেরকে দিতে হবে, কিন্তু এমনভাবে দিতে হবে যেটা সে বুঝতে পারে, তার উপযোগী করে। এখন তাকে আমরা যদি বলি যে পৃথিবীতে এইগুলো কিছু হচ্ছে না, তাও না। আবার এগুলো বেশি হচ্ছে, সে ভয়ের মধ্যে থাকবে, সেটাও না। আমরা তাকে ইনফরমেশন দিব, কারেক্ট ইনফরমেশন, কিন্তু সেখানে আসার কথাও শোনাবো যে হ্যাঁ এরকম একটা অসুখ হয়েছে, অনেকে আক্রান্ত হচ্ছে, কিন্তু ভ্যাকসিন আছে, আমরা কিন্তু ভ্যাকসিন নিলে এগুলো থেকে আক্রান্ত হতে পারবো, আক্রান্ত হব না, মাস্ক পরতে পারবো, ভয়ের কিছু নাই। সুতরাং আমরা যদি সচেতন থাকি, আমরা সবাই যদি দায়িত্বশীল আচরণ করি, তাহলে কিন্তু এই পরিস্থিতিতে আমরা মোকাবেলা করতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে তারা ছোট হলেও তাদের ইমোশনাল স্টেটগুলো আমাদের কিন্তু ইগনোর করলে হবে না। অনেক সময় সে হয়তো কথা বলতে চাচ্ছে না, অনেক সময় একটু মেজাজ খারাপ করছে, একা একা চুপচাপ, আমি হয়তো খেয়ালই করলাম না। সেটা এমন হতে পারে তার ক্লাসের একটা ছেলের বাবা মারা গেছে, সেটা শুনেছে, সেই কারণে তার মন খারাপ। সুতরাং তাদের সাথে আমাদের কমিউনিকেশনটাও বাড়াতে হবে, যাতে তারা তাদের দুশ্চিন্তা, কষ্ট, ভয় এগুলো আমাদের সাথে শেয়ার করতে পারে, এবং সেগুলো আমাদেরকে মিটিগেট করতে হবে, সেগুলো দূর করার চেষ্টা করতে হবে। এবং তাদেরকে যদি আমরা পরস্পরকে সাপোর্ট করাটা শেখাতে পারি, দেখো তোমার ফ্রেন্ডের বাবার যদি হয়ে থাকে কোভিড, তুমি তার সাথে কথা বলো, তাকে সান্ত্বনা দাও, এই যে সাপোর্ট দেওয়া। আমরা এই করোনা মোকাবেলায় শিশুদের জন্য এবং পরিবারের সবার জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ মনে করি, যে ইনফরমেশন আমরা নিব, রিসিভ করব, কিন্তু কন্টিনিউয়ালি না, সারাদিন ধরেই কতজন আক্রান্ত হলো, কতজন মারা গেল এই খবর রাখবো না। আমরা একটা আপডেটেড থাকবো যে হ্যাঁ হচ্ছে, আমাদের দেশে ভ্যাকসিনেশন শুরু হয়েছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা এইভাবে একটু পজিটিভ ট্রেন্ডটা ফলো করার চেষ্টা করব, আর তাদের মানসিক অবস্থাগুলো বোঝার চেষ্টা করব, তারা যেন শেয়ার করতে পারে সেরকম একটা অবস্থা পরিস্থিতি তৈরি করে দেওয়া, এবং তারাও যেন সাপোর্ট দিতে পারে, কমিউনিকেশন যেন বন্ধ হয়ে না যায়। আমরা দেখা করতে পারছি না, বা আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছি না, মাঠে খেলতে যাচ্ছি না, এক ধরনের দূরত্ব আছে, কিন্তু আমরা ভিডিও কলে কথা বলতে পারি, কোনো সময় হয়তো আমরা কাউকে বাসায় আসতে বলতে পারি। আমরা চেষ্টা করব এই পরিস্থিতিতেও কমিউনিকেশন এবং কানেকশন যেন লস্ট না হয়, এবং সবাই যেন প্রত্যেককে সাহায্য করা এবং প্রত্যেককে সাপোর্ট দেওয়ার মানসিকতা মানে অর্জন করতে পারে সেই দিকে। তাহলে আমরা এই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো, এবং আমাদের শিশু সহ পরিবারের বাকি সবার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। অনেক ধন্যবাদ স্যার, পজিটিভলি অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা সামনে ছিলেন, আমাদের আজকের বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, যে আসলে শিশুর বৃদ্ধি, পরিপূর্ণ বৃদ্ধি মানে কিন্তু শুধু ফিজিক্যাল গ্রোথ না, তার মেন্টাল ডেভেলপমেন্টও। যে পরিপূর্ণ বৃদ্ধির জন্য আসলে অতিরিক্ত খাবার প্রয়োজন না, প্রয়োজন হচ্ছে আপনার সচেতনতা, প্রয়োজন হচ্ছে আপনার ছেলে মেয়ের যে টেস্ট বা প্রেফারেন্স সেটাকে প্রায়োরিটি দেওয়া, একইভাবে ডাইভার্সিফাইড ফুড তার জন্য এনশিওর করা, এবং 3 থেকে 5 কালারের ফ্রুটস আর ভেজিটেবল যদি প্রতিদিন আপনি আপনার ফ্যামিলির খাবারে যদি ইনক্লুড করতে পারেন, তাহলেই কিন্তু আপনার শিশু থেকে শুরু করে অ্যাডাল্ট যারা আছেন প্রত্যেকে যে মাইক্রোনিউট্রিয়েন্ট যে প্রয়োজনটা সেটা কিন্তু একদম ফুলফিল হয়ে যাবে। সো এই কালারফুল ফ্রুটস এবং ভেজিটেবল হোক আপনার প্রতিদিনের খাবারের একটা পার্ট, এবং একই সাথে সবাই মিলে টেবিলে বসে খাওয়া, সেই সময় কমিউনিকেশান, শেয়ারিং, এই জিনিসগুলোকে যেন আমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারি। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। আমরা আশা করছি আমাদের ডিসকাশনটা আপনাদেরকে অনেকটুকুই হচ্ছে সাপোর্ট দিবে। আপনারা কিন্তু একটু অপেক্ষা করবেন, কারণ প্রোগ্রাম শেষেই একটা বউ বিয়ার কুইজ আছে আপনাদের জন্য, এবং প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। দর্শক যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের কুইজ
মেজাজ খিটখিটে হওয়া, দ্রুত হৃদস্পন্দন, বিষণ্ণতা ও দুর্বলতা নিচের কোন মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য হয়ে থাকে? এ জিঙ্ক, বি আয়োডিন, সি আয়রন, ডি পটাশিয়াম। সঠিক উত্তর ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/NestleCeregroBD অথবা সঠিক উত্তর জানাতে কল করুন টোল ফ্রি নম্বরে 0800016121। সঠিক উত্তর পাঠানোর শেষ সময় 28 অক্টোবর 2021 বিকাল 5টা পর্যন্ত।